আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব মানসুরা আলম, সংসদ সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা করতে চাই মানসুর আলম আপনাকে দিয়েই, যদিও এরই মধ্যে অনেকদিন হয়েছে, তারপর অভিনন্দন জানাই আপনাকে, সংসদ সদস্য নির্বাচিত হলেন। আলোচনা শুরু করতে চাই। আজকে তথ্য উপদেষ্টা বেশ কিছু প্রসঙ্গে একটি কথা বলেছেন। এর আগে আমরা আরো যেটি দেখছিলাম, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ তথ্য উপদেষ্টা সাবেক না, বর্তমান তথ্য উপদেষ্টা, আজকে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা যিনি মন্তব্য করেছেন। তবে বলতে চাচ্ছিলাম, রেফারেন্স টানছিলাম যে সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বা ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। আমরা দেখছি সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল শেখ হাসিনাকে ফেরত আনার, আবার শেখ হাসিনা ভারতে বসে গণমাধ্যমে কথা বলছেন। আজকে তথ্য উপদেষ্টা বললেন যদি তিনি দেশে ফেরত আসেন তাহলে তার প্রতি ইনসাফ করা হবে। মানে শেখ হাসিনা কি ফিরতে যাচ্ছেন, এরকম কিছু কিনা? দেখুন, এটা তথ্য উপদেষ্টার কাজ, যে ১৭ বছর যে ফ্যাসিস্ট হয়ে যে ধরনের অত্যাচার, যে ধরনের স্টিম রোলার এদেশের মানুষের উপর চালিয়েছে, প্রত্যেকটি ঘটনার বিচার হবে এবং সেই বিচার বলতে কিন্তু ন্যায় বিচার বা ইনসাফের কথা বলা হয়েছে। জি, আপনার কাছে আমি আসবো অন্য আরেকটি বিষয়, তবে তার আগে মনিরা শারমিন, একটু আপনার কাছে জানতে চাই, আমরা এই বিষয়টিকে আপনি আসলে সরকারের এই মন্তব্যটিকে কিভাবে দেখছেন? শেখ হাসিনার প্রতি ইনসাফ করবে সরকার? এনসিপি আসলে কি চায়? শেখ হাসিনা দেশে ফিরুক, সেটি তাদের বিষয় কিনা? আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে সবচেয়ে বেশি সরব ছিল এনসিপি। শেখ হাসিনা ফেরত আসলে রাজনীতিও তো ফেরত আসার একটা সম্ভাবনা বা আশঙ্কা, যাই বলি না কেন, রাজনীতির এক একজনের দিক থেকে এক এক রকম সেটি ফিরবে। ধন্যবাদ আপনাকে। যারা টিভি পর্দায় দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। শেখ হাসিনা ফেরা মানে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি ফেরা না। শেখ হাসিনা ফিরবেন, তার যেহেতু বাংলাদেশের বিচার ব্যবস্থা, তার কিন্তু তিনি মৃত্যুদণ্ডের আসামি। সুতরাং সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরানোটাই সঙ্গত এবং যত দ্রুত পারা যায় আসলে শেখ হাসিনাকে ফেরানো উচিত। আমি জাহিদুর রহমান ওনার প্রেস কনফারেন্সটা শুনেছি। উনি যেটা বলতে চেয়েছেন, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শত্রুর সাথেও ইনসাফ করা। ইনসাফ কিন্তু মানে ইনসাফ অর্থ ন্যায় বিচার। ইনসাফ করার কথা উনি যেভাবে করে বলছেন যে যার আসলে অপরাধে যে অভিযুক্ত, তার সাথে আসলে সেই বিচারটা যদি তার সাথে আসলে ঠিকভাবে করা যায়, যেমন শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আসামি, তাকে এনে যদি মৃত্যুদণ্ডটা দেওয়া যায়, সেটাও তো তার সাথে ইনসাফ, তাই না? সুতরাং এইখানে আসলে, এবং এই জায়গাতে উনি আরও কিছু প্রসঙ্গ এনেছেন যে অনেককেই লঘু পাপে গুরুদণ্ড দেয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে সেটা হলে যেটা হয় যে বিচারিক যে ব্যবস্থাটা সেটা প্রশ্নবিদ্ধ হয়, যে অনেকেই আসলে এই পুরো ফ্যাসিস্ট আমলে এই দেখা গেছে আওয়ামী লীগের মতোৎপাদনকারী ছিল এবং এখনও কিন্তু আমরা দেখছি যে আমি আমাদের একজন সিনিয়র সাংবাদিক, তিনি তার ফেসবুকে লিখেছেন যে আওয়ামী লীগ নানানভাবে ফিরে আসছে, অনেক সময় হাম বিশেষজ্ঞ হয়ে, অনেক সময় মার্কিন চুক্তি বিরোধিতা করে, নানানভাবে তো আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। সুতরাং এই জায়গা থেকে তো আসলে এই যে মতোৎপাদনকারী, তারা আসলে যেভাবে করে আসলে তাদের এত বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে, তাদের সাথেও তো ইনসাফ করতে হবে। মানে যদি আসলে অপরাধের মাত্রা অনুযায়ী তাকে আপনি বিচারের আওতায় আনতে পারেন, সেটাই কিন্তু তার সাথে ইনসাফ। এবং এমন যাতে না হয় যে অপরাধে অভিযুক্তই না, তাকে যদি আপনি এমন একটা শাস্তির আওতায় আনেন, ধরেন একজন হত্যা মামলার আসামি হওয়ার মতো না, তিনি যেটা করেছেন তার অপরাধটা হত্যা না, কিন্তু তাকে আপনি হত্যা মামলার আসামি বানাচ্ছেন, তাতে যেটা হচ্ছে যে তার যে আসলে অপরাধটা সেটাকে কিন্তু লঘু করে দেখানো হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ থাকে। সেই জায়গা থেকে উনি আসলে বলেছেন সম্ভবত যে শত্রুর সাথে আমরা ন্যায় বিচার করতে চাই এবং সবার সাথে ন্যায় বিচার করতে চাই। সুতরাং হাসিনার জন্য ন্যায় বিচার হচ্ছে তাকে মৃত্যুদণ্ডের, যেহেতু তিনি আসামি, তাকে মৃত্যুদণ্ডের দণ্ডিত
নিদণ্ডিত করা এবং দেশে এনে এই বিচারিক প্রক্রিয়ার তারা তো মধ্যে বলছে এই মুখোমুখি করা। বিচারিক প্রক্রিয়াটাকেই তারা প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কি মনে করছে সেটা তো আসলে গুরুত্বপূর্ণ না। বাংলাদেশে তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা আসলে এত বছর রাজনীতি করেছে তাদের তো আপনি দেখেন যে তারা আসলে মাস্ক পরে ক্যাপ পরে নানানভাবে আসলে ফিরে আসার চেষ্টা করছে বা ঝটিকা মিছিল করছে। কিন্তু প্রসঙ্গ আসলে এটা হওয়া উচিত যে আওয়ামী লীগের এই যে নানানভাবে ফিরে আসা, এটা সরকার আসলে কিভাবে ট্যাকেল দিবে। আরেকটি বিষয় একেবারে ছোট করে জানতে চাই, আপনি বলছিলেন যে হাম হয়ে ফিরছে, তো সেটি কি এক ধরনের ট্যাগ হয়ে যাচ্ছে না? সরকারের হাম নিয়ে সমালোচনা করলেই যদি তিনি আওয়ামী লীগ হয়ে যান, কিংবা অন্য আরো সমালোচনা করতে গেলে আওয়ামী লীগ হয়ে যান, সেটাও না, খুবই খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি। সেটা হচ্ছে যে এই যে আপনারা কিভাবে বুঝবেন যে তারা হাম হয়ে ফিরছে বা তারা আবার সেই একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে? কারণ তাদের কাছে দেখবেন যে তাদের বয়ানে সবসময় দেখবেন যে ইউনূস সরকার খারাপ, তারেক সরকার খারাপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খারাপ, এনসিপির নেতারা খারাপ, ছাত্রদল খারাপ, সবাই খারাপ, কিন্তু হাসু আপার কোনো দোষ নেই। হ্যাঁ, হাসু আপার মানে যা করেছেন কোনো দোষ নাই, ওনাকে অন্যায়ভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। মানে এই মনস্তত্ত্ব নিয়ে যখন কথা বলে এবং হামের সমালোচনা করে, তখন আমাদের আসলে ক্রিটিক্যাল হওয়া ছাড়া উপায় থাকে না। সুতরাং এই মানুষগুলোর তো আসলে একটা অনুশোচনা বোধ থাকা উচিত। ওনারা যে আসলে এই 17 বছর কি করেছে সেই আমলনামা তো আসলে আমাদের কাছে আছে, আমরা তো জানি, আপনিও জানেন। সুতরাং সেই জায়গা থেকে ওনাদের আসলে বক্তব্যে বলেন, মননে বলেন, মগজে বলেন, এই যে হাসিনার পূজা করা, এই যে বঙ্গবন্ধুর পূজা করা, এই জায়গা থেকে সরে এসে ওনাদের আসলে অনুশোচনা বোধ মানে জাগ্রত হওয়া উচিত, যাতে আসলে এই যে 1400 মানুষ শহীদ হয়েছে এইটা আসলে হাসিনার দ্বারাই যে হয়েছে এবং তার মন্ত্রিসভা দ্বারা হয়েছে। সুতরাং এই জায়গাটাতে তাদের আসলে অনুশোচনা হওয়া উচিত। আমরা একটু মানবেন্দ্র দেব আপনার কাছ থেকেও এই প্রসঙ্গে একটু জানতে চাই যে যেটি আসলে আরেকটিও আলোচ্য বিষয়, এখন আওয়ামী লীগের রাজনীতি ওই অর্থে নেই, টুকটাক ঝটিকা মিছিল দেখা যাচ্ছে, আবার তারা গ্রেফতারও হচ্ছেন। শেখ হাসিনার বাংলাদেশে আবার ফেরত আসার যে প্রসঙ্গ আবার নতুন করে আলোচনায় ভারতীয় গণমাধ্যম কিংবা আজকে উপদেষ্টার, তিনি ফিরে আসলে আওয়ামী লীগের রাজনীতি আবার প্রাসঙ্গিক হয়ে ওঠার পরিবেশ তৈরি হচ্ছে। ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন। সেটা হচ্ছে কি, আমরা তো 24-এর 5ই অগস্টে আমাদের আসলে দাবি কি ছিল, যে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং তাকে পালিয়ে যেতে দেওয়া, নাকি তাকে এনে ওই 850 বলি বা 1400 বলি, মানে এখানে নাম্বার নিয়ে কোনো বিতর্কের মধ্যে যেতে চাই না, তো তার শাস্তির বিধান করা, হত্যাকারী বা হত্যাকারীদের শাস্তির বিধান করা, দ্যাট ইজ জাস্টিস। সেইটা হচ্ছে ন্যায় বিচার। তো সুতরাং তাকে তো আনতেই হবে, যদি আপনি বিচার করতে চান তাহলে তো তাকে আনতেই হবে। এবং সরকার কতখানি সফল বা সরকার কতখানি জাস্টিস করছে 24-এর গণঅভ্যুত্থানের প্রতি, সেটাও ডিপেন্ড করে যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বা পুরো ঘটনার যে বিচারিক প্রক্রিয়া সেটাকে সুস্থভাবে এবং প্রশ্নহীনভাবে, মানে এর পক্ষাপক্ষ না, একদম সেটাখানে জাস্টিস এনশিওর করা, সেইটাই হচ্ছে কি আপনার মূল লক্ষ্য। এবং সেইটা শুধুমাত্র শেখ হাসিনা ফেরত আসলে আপনার আওয়ামী লীগের রাজনীতি ওপেন হবে বা হবে না, এইটা কোনো কোশ্চেনই না, এটা কোনো আলোচনাই না। আলোচনা হচ্ছে কি, যারা 24-এ গণঅভ্যুত্থানে হত্যার শিকার হয়েছে তাদের বিচার করা, জাস্টিস, সেই ঘটনার প্রতি জাস্টিস করা, মানে সেইটাই তো আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি হওয়া উচিত, এর বাইরে তো না। আর উনি যেটা বললেন, অত্যন্ত বিনয়ের সাথে বলি যে শেখ হাসিনা হত্যা করছে অতগুলো মানুষ, অতগুলো তাজা প্রাণ, তো সেইটা কখনোই রিফিউজড হয় না, ডিনায়ালের মধ্যে পড়ে না। আপনি হামে যে এখন পর্যন্ত 500-র ওপরে শিশু মারা গেছে, এবং সেটা নিশ্চয়ই আরও লম্বা আলোচনা। মার্কিনদের সাথে বাণিজ্য চুক্তি, সেইখানে যে দাসখতের ইস্যু, সেইটার প্রোটেস্ট করা হচ্ছে গিয়ে শেখ হাসিনার পক্ষে নয়, বরঞ্চ যারা 24-এর 5ই অগস্ট উত্তর বাংলাদেশে জাস্টিস এনশিওর করছেন না বা করছে না, বা এর পরে যত অপকর্ম, সেইগুলো করা হচ্ছে কি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রক্রিয়া। এটা আমার বিবেচনা, এটা আমাদের বিবেচনা। কারণ মানে আপনি
কেন? আমরা তো ন্যায় বিচারের জন্য, আমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। এবং সেটা হচ্ছে গিয়ে শুধু তো 24 আসে নাই, তার পেছনে তো দীর্ঘ ইতিহাস। তাদের অনেককে আমরা কি এই সংগ্রামের শহীদ বলি না হয়তো, কিন্তু তাদের যাদের রক্ত, যারা গুম হয়ে গেছে, যারা নিপীড়নের শিকার হয়েছে, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, যারা একদম দেউলিয়াত্ব, হ্যাঁ, তাদের অবদান নাই এই 24-এ। তো সুতরাং সেইটা কোনোটাই আসলে আমি মনে করি যে যারা জি, দুটি আলাদা বিষয়। হামে যারা মারা যাচ্ছে, মানে এইটার বিচার চায় না, বা এটাকে আরো বেশি জাস্টিফাইড করার, ভেরিফাইড করার চেষ্টা করে, সেইটা হচ্ছে কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না সমাজে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না সমাজে, সেইটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার হচ্ছে গিয়ে একটা প্রক্রিয়া হিসেবে 24-এর কথা বলছিলেন। মনিরা শারমিনের কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। মহানগর উত্তর শাখার সদ্য সাবেক যাকে সবশেষ যদিও বহিষ্কার করেছে, এর আগে তিনি দাবি করেছেন তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, সদস্য সচিব সর্দার আমিনুল ইসলাম লিখেছেন, মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। আর অনেক কথা রয়েছে, আপনি নিশ্চয়ই পড়েছেন। শেষে অত্যন্ত পরিতাপের বিষয়, এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এর আগেও আপনাদের এই জোট বাঁধা, ডানপন্থার দিকে ঝুঁকে পড়া সহ নানান অভিযোগে আপনারা দলের অনেককে হারিয়েছেন, বিশেষ করে নির্বাচনের আগে। আস্তে আস্তে কি মধ্যপন্থার সবাইকে হারাতে যাচ্ছেন কিনা? আচ্ছা, এর আগে আমি একটু ভাইয়ের কথাটা অ্যাড্রেস করি। আমার মনে হয় যে উনি একটু বুঝতে পারেননি আমার কথার উদ্দেশ্যটা। সেটা হচ্ছে হামে মৃত্যুর বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা। আমি বলছি যে হাম বিশেষজ্ঞ হয়ে, কারণ আমি কোন বিষয়টা ইঙ্গিত করেছি আপনারা বোধহয় বুঝতে পেরেছেন, এটা গোল টেবিল আলোচনার কথা আমি বোঝাতে চেয়েছি। এবং হামে মৃত্যুর বিষয়ে কিন্তু আমরাও বলছি বারবার করে, এই সরকারের আসলে সেই ম্যানেজমেন্টের জায়গাটা খুবই স্ট্রং করতে হবে। আজকে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু একটা ট্রিটমেন্টের ব্যাপারে কেউ ফেরাতে পারবে না রুগী, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। দ্যাট ইজ ভেরি ভেরি গুড। এবং মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও আমরা কিন্তু প্রচুর সমালোচনা করছি, এবং যে কেন এইটা আসলে একেবারে 11th আওয়ারে হলো চুক্তিটা, নির্বাচনের একেবারে 3 দিন আগে কেন এটা হলো, এই নিয়ে কিন্তু আমরা কথা বলছি। যে এটা নিয়ে সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই ধরনের মানে বাতিলের বিষয়ে কিন্তু আমরা সেই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি না। তারা বলছে যে এটা রিভিউ করা যায়, এটা আবার যাচাই বাছাই করে আবার নেওয়া যায়। বিরোধী দলও খুব একটা বলছে না, বিরোধী দল বাস্তবতার আলোকে বিচার করতে হবে। বিরোধী দলের কথা আমি আসলে জোটের কথা বলতে পারবো না, যেহেতু আমি জোটের মুখপাত্র নই। আমি এনসিপির কথা বলতে পারবো। সেটা হচ্ছে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে যেহেতু নানান ইস্যুতে এই বিষয়টা নিয়ে আমাদের এই প্রথম অধিবেশনে আলাপ করার সুযোগ হয়নি, এটি বাজেট অধিবেশনে এটি আমাদের পক্ষ থেকে প্রস্তাব করা হবে, এবং এটি নিয়ে বিশদভাবে আসলে আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এবং এটি যদি আসলে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের কোনো দেশের কাছে নথি স্বীকার করবার মতো কোনো চুক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে এটি রিভার্স করার অবশ্যই প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এবার আমি আসি যে সর্দার আমিরুল, যার কথা আপনি বলছিলেন। প্রথমত আমাদের শৃঙ্খলাজনিত কোনো বিষয় হলে আমরা প্রথমে আসলে ইন্টারনালি আমাদের সদস্যদের, যে কোনো অভিযোগের ক্ষেত্রে আমরা সদস্যদের ইন্টারনালি একটা শোকজের আওতায় আনি। তো সর্দার আমিরুল উনার বিরুদ্ধে এক ধরনের আর্থিক কেলেঙ্কারি, একটা শৃঙ্খলাজনিত অভিযোগ আমাদের কাছে এসেছিল। সেটা আসার পরে আমরা তার বিরুদ্ধে ইন্টারনালি এই শোকজ লেটারটা দেই এবং 10 দিনের সময় দেই, যে মানে কারণ দর্শানোর একটা নোটিশ আর কি। তো সেই জায়গা থেকে উনাকে যখন এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, সেই 10 দিন পার হওয়ার আগেই উনি আসলে পদত্যাগ করেছেন। দেখেন, উনি যদি যেই কারণটা দেখিয়ে উনি পদত্যাগ করেছেন সেটা যদি সত্যই হয়ে থাকে, উনি যদি মধ্যপন্থা দেখতে না পান, তাহলে উনি তো নির্বাচনের সময় পদত্যাগ করতে পারতেন, যখন জোটটা হয়েছে। এতদিন পরে এসে কেন? উনি সেটিও বলেছেন যে দলের কৌশলের অংশ হিসাবে এতদিন দেখেছেন। এখন এটা তো আসলে যে কেউ নিজেকে জাস্টিফাই করতে পারেন নানান কিছু বলে, কিন্তু পেছনের ঘটনাটা আসলে আমরা এটা স্বভাবতই একজন ব্যক্তির এই ধরনের, আমাদের সহযোদ্ধা ছিলেন এবং তিনি সাম্যর ভাই, আমাদের ছাত্রদলের সাম্য। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই বিষয়টা সামনে আনতে চাইনি, কিন্তু উনি আসলে এই জিনিসটা পাবলিকলি দেওয়ার ফলে আমাদের কিন্তু পরবর্তীতে অভিযোগ এনসিপি ডানপন্থার দিকে ক্রমে ঝুঁকে পড়ছে। দেখেন, এনসিপি হচ্ছে একটা উদারপন্থী
মধ্যপন্থী রাজনীতি করতে চায়। এটা আমরা প্রথম থেকে আমাদের বাই লিটারেচার, আমাদের আপনি যদি ইশতেহার দেখেন সেক্ষেত্রেও অর্থনৈতিক যে জায়গাটা আপনি দেখবেন যে এখানে আমাদের অর্থনৈতিক যে ভিশনটা সেটা দেখলে আপনার মনে হবে বামপন্থা অর্থনীতি আমরা চাই। আবার ধরেন এনসিপি যদি মধ্যপন্থা না হয়ে আসলে ডানপন্থার দিকে যায় তাহলে নারী নেতৃত্ব নিয়ে তো অসুবিধা হওয়ার কথা। কিন্তু আপনি দেখেন যে একেবারে টপ টায়ারে আমরা যারা কথা বলি আমাদের কিন্তু এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, বা যেটা কিন্তু আমি যদি বলি যে জামাতে ইসলাম বা ডানপন্থা রাজনীতির জন্য কিন্তু একটা মানে তারা কিন্তু এই প্রশ্ন সামনেই আনে না। এবং ৭১ ইস্যু এই জায়গাটাতে তো আমাদের একটা বিশাল ডিফারেন্স আছে। জামাতে ইসলাম বা ডানপন্থা ইসলামী তারা যেরকম ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, শরিয়া আইন চায়, সেরকম একটা রাষ্ট্র তারা গঠন করতে চায়, এটা তো তাদের লিটারেচার, কিন্তু আমরা তো আসলে এটা চাই না। সুতরাং এনসিপি যেহেতু একটা উদারপন্থী রাজনৈতিক দল, অনেক সময় আপনার মনে হবে যে এনসিপি হয়তো ডানপন্থার মানুষ বেশি হয়ে গেছে, ডানপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে। আবার এমন সময় আসতে পারে আপনার মনে হতে পারে যে এনসিপিতে বামের সংখ্যা বেশি হয়ে গেছে, বামপন্থার দিকে হয়তো ঝুঁকছে, কারণ আমরা নানান ধরনের মানুষ নিয়েই কিন্তু আমাদের এই দলটা। সুতরাং এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হবার কিছু আছে বলে মনে করি না। জি, মানসুর আলম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। জামায়াত ইসলামের সংসদ সদস্য সাইফুল আলম খান দাবি করেছেন তার নির্বাচনী এলাকা ঢাকা 12 অন্তর্ভুক্ত রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারণ বাজার প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার চাঁদাবাজি হয়। তাছাড়া সরকারের এক মন্ত্রী বলেছেন সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি হলে সেটা চাঁদাবাজি নয়, ফলে এক ধরনের উৎসাহ। তিনি অভিযোগটি আসলে রেফারেন্স টেনে করেছেন। চাঁদাবাজি এখন যারা এই যে 2-3 কোটি টাকা পায় তারা কারা আসলে? আমি আসলে জানি না তারা কারা, কারণ যদি বলেন যিনি অভিযোগ করেছেন তিনি একটি অঞ্চলের সংসদ সদস্য, তার এলাকাতে কি হচ্ছে তিনি সে খবর জানেন না। তিনি জাস্ট র্যান্ডম অভিযোগ করে যাচ্ছেন যে এখানে 2 কোটি 3 কোটি। 2 কোটি 3 কোটি তো কোনো ফিগার না। আপনি একজন সংসদ সদস্য, আপনার এলাকায় কি ঘটছে সেটা নিয়ে আপনার অবশ্যই ক্লিয়ার ডেটাবেস থাকতে হবে। আপনি 2 কোটি 3 কোটি অমুক আসছে তমুক আসছে এগুলো কোনো আলোচনার মধ্যে পড়ে না। আসলে এক্সাক্ট ডাটা বের করা এবং সম্ভব আসলে চাঁদার? এক্সাক্ট ডাটা বের করা সম্ভব কিনা এটা আসলে আপেক্ষিক, যে আপনি সেটা বের করতে কতটুকু চান। আপনি যদি মনে করেন যে কোনো জায়গায় আপনি কাজ করবেন সেখানে অনিয়ম হচ্ছে, আপনার তো সেই অথরিটি আছে, আপনাকে তো পুলিশ বাধা দিচ্ছে না, আপনাকে কোনো আইন শৃঙ্খলা বা প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না যে আপনি নির্দিষ্ট জায়গায় কেন আপনি সেই চাঁদাবাজি যদি হয়ে থাকে তাহলে আপনি কেন সেটি থামাতে পারছেন না। আপনি নির্বাচিত হয়েছেন, নিশ্চয়ই আপনার সেই রিসোর্স আছে, কিন্তু আপনি কেন সেটিগুলো করছেন না? তাহলে কি আপনার সদিচ্ছার অভাব যে আপনি করবেন না এবং পরবর্তীতে এসে বলবেন যে অভিযোগ করবেন? একজন বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে আপনি বারবার অভিযোগ করবেন যে এই ঘটনাগুলো ঘটছে। আর যে মন্ত্রীর যে বক্তব্য ছিল, যোগাযোগ মন্ত্রীর বক্তব্য নিয়ে বারবারই এটা নিয়ে কথা হয়েছে যে চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতে যেটা উনি সমঝোতার ভিত্তিতে যেটা নেওয়া হয় সেটা চাঁদা না। এটা যে আপনি এটা বারবার উনিও ব্যাখ্যা দিয়েছেন, আমাদের পক্ষ থেকেও বারবার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সেটা কি, এবং যেই সুনির্দিষ্ট ব্যাপার নিয়ে কিন্তু এই কথাটা তিনি বলেছিলেন সেটা মহাসড়কের আমরা সেটির ব্যাখ্যা অবশ্য শুনেছি, আপনারাও বলেছেন, মন্ত্রী বিভিন্ন বলেছেন। রশিদের মাধ্যমে কিন্তু সেটি আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, চাঁদাবাজি কি এখন হয়? আপনারা কি দেখেন? আপনিও একজন সংসদ সদস্য, আপনি কি আপনার কাছে কি তথ্য আমি ব্যক্তিগতভাবে চাঁদাবাজি বলে কোনো কিছু আমি নিজে কখনো এটা দেখিনি যে অমুক জায়গা থেকে অমুক চাঁদাবাজি নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গাতেই সেটা হচ্ছে, এবং যদি বলেন সমঝোতা সেটার মধ্যে যে শুধু এর আগে আওয়ামী লীগের আমলে কি চাঁদাবাজি হতো? আওয়ামী লীগের আমলের তো রাষ্ট্রীয় পর্যায় থেকে চাঁদাবাজি হতো, সেটা সেটা কি আপনারা দেখতে পেতেন? চেয়ার থেকে চাঁদাবাজি হতো সেটা অন্য জিনিস। সেটা কি দেখতে পেতেন? সেটা তো দেখা, সেটার তো সুনির্দিষ্ট পরিসংখ্যান ছিল যে পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুর থেকে এত কোটি টাকা মারা হয়েছে, বা বিভিন্ন সরকারি প্রজেক্ট থেকে বিভিন্ন বিদেশ থেকে আসা রাষ্ট্রীয় প্রজেক্ট, মেট্রো রেল প্রজেক্ট, বড় বড় যে মেগা প্রজেক্টগুলো হয়েছিল সেখান থেকে যে শত শত কোটি টাকা সেখানে মারা হয়েছে, সেটাকে আসলে চাঁদাবাজি বলে, চাঁদাবাজি যদি বলা হয় সেটা ছোট অর্থেই বলা হয়, সেটা আসলে এক ধরনের পুকুর ছুরি ছিল। চাঁদাবাজি বলতে কিন্তু কিছু ছোটখাটো দেখা যাচ্ছে একটা দোকান থেকে 500 টাকা নিল কেউ প্রতিদিন, এই ধরনের বিষয়গুলো কিন্তু চাঁদাবাজি বলা হচ্ছে। তো এই যে চাঁদাবাজির যে বিষয়টা, সেটার মধ্যেও কিন্তু শুধু যে অনেক যেসব জায়গায় বড় অভিযোগ আছে যে এখানে হয়তো চাঁদাবাজিটা হচ্ছে, একটা বাজার থেকে চাঁদাবাজি হচ্ছে, একটা দোকান থেকে হচ্ছে, সেখানেও কিন্তু শুধু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মানুষ জড়িত তা না। সেখানে যাদেরই মনে করছে যে তাদের একটু ক্ষমতা আছে
তারা সেখানে গিয়ে টাকাটা নিতে পারবে। এটা কিন্তু পাওয়ার স্ট্রাকচারের উপর নির্ভর Power করে, structure কে কোথায় হিসেবে। কতটুকু শক্তিশালী এবং সেই তার শক্তি সে কতটুকু ব্যবহার করে সেখান থেকে একজন মানুষের কাছ থেকে সে টাকাটা নিতে পারছে, সেটার উপর নির্ভর করে। এবং যদি বলেন যে বিএনপির কথা, বিএনপি বারবারই এই চাঁদাবাজদের ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থানে ছিল, স্ট্রিক্ট অবস্থানে ছিল, বারবার সংগঠন থেকে বহিষ্কার তো একটা সাধারণ ব্যাপার, এমনকি মামলা পর্যন্ত করা হয়েছে। আপনারা জানেন যে একজন সংসদ সদস্য মামলা পর্যন্ত করেছেন, একজন হুইপ তিনি মামলা করেছেন জি। যে কারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে। তো এটা নিয়ে কিন্তু পার্টি হিসেবে, সরকার হিসেবে বিএনপি সব দিক দিয়েই ব্যবস্থা নিচ্ছে। এখানে আলাদা করে অভিযোগ যদি কেউ করে এবং সংসদ সদস্য হিসেবে, আইন প্রণেতাহীন হিসেবে এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে তিনি যখন সেই অভিযোগ করবেন, তাকে সেই অভিযোগের তার নিজের অবস্থান কি সেখানে, জি, সে অভিযোগের সেটি দায়ে জানতে নিজে হবে। অভিযুক্ত কিনা সেটা তার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে। মানবেন্দ্র দেব, একটু আপনার কাছে জানতে চাই, সরকারের বহিষ্কারের পরও কিভাবে নাকের ডগায় চাঁদাবাজির অভিযোগ আসছে, কারা করছে? আপনার ধরেন যে চাঁদাবাজি তো আমাদের শহরে বা আমাদের দেশে মানে আগেও ছিল, ওই অবস্থার কোনো বদল হয়নি। ওই অবস্থার কোনো বদল হয়নি, মানে কোনো সময় এটা হয়তো বেড়েছে। কারণ যখন হচ্ছে গিয়ে ওই পুরো এলাকাগুলো তো দখল রিদখলের ইস্যু থাকে, এবং এই কনফ্লিক্টগুলো বর্তমান প্রধানমন্ত্রী লন্ডন থাকার সময়, বিভিন্ন সময় যখন 5ই আগস্টের পরে, গণঅভ্যুত্থানের পরে, যখন এই টেম্পো স্ট্যান্ড, বাজার, কারণ বাজার থেকে শুরু করে সকল বাজার, হাট, ফুটপাত, এগুলো দখল বা চাঁদাবাজ নতুন নেতা কারা হবে, সেটা তো আমরা তখন থেকেই দেখছি। তখন কিছু ইনিশিয়েটিভ যে বহিষ্কার, কিন্তু সেইটা আসলে খুব বেশি কাজে দিয়েছে বলে আমরা কার্যত দেখতে পাচ্ছি না। তো এইটা যদি শুরু একটা অন্য প্রসঙ্গে বলেছিলেন যে যদি এখানে দেশে ন্যায় বিচার, জাস্টিস আপনি এনশিওর না করেন, তাহলে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। যদি রাজনীতির সংস্কৃতি বদল না করেন, তাহলে আপনি এই চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। আমরা যে একটা ভোট করলাম, ভোটের সংস্কৃতি কি বদলেছে? ভোটের সংস্কৃতিও তো বদলাই নেই। মানি মাসলসের যে প্রভাব, সেটা কি কমেছে? সেটাও তো কমে নেই। তো সুতরাং আপনি একটা এলাকা নিয়ন্ত্রণ করতেছেন, মানে যে এলাকা নিয়ন্ত্রণ করতেছে, যে মাসলম্যান, সেই হচ্ছে গিয়ে রাজনীতির নিয়ামক শক্তি হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এখানে তো এই রাজনৈতিক সংস্কৃতি তো চাঁদাবাজি থাকবেই। তো সুতরাং যেই স্পিরিট ছিল যে একটা নতুন বন্দোবস্ত, নতুন সংস্কৃতি, গণতন্ত্রায়ন সর্বস্তরে, সেইটা ছাড়া আপনি মানে সেই সংস্কৃতির বদল ছাড়া এই চাঁদাবাজির বদল হবে না। এবং ন্যায় বিচার ছাড়া, আইনের শাসন ছাড়া এই চাঁদাবাজি বন্ধ হবে না। এখন যেই দলই ক্ষমতায় থাকবে, তাদের তো টোটাল প্রশাসন ওই জায়গায় তাদের পক্ষে কাজ করে। তো সুতরাং তাদের এই চাঁদাবাজি করতে সুবিধা হয়। এবং ওই রাজনৈতিক সংস্কৃতি বদল না হলে আপনি পুলিশে চাঁদাবাজি বন্ধ করবেন বা অন্যান্য ডিপার্টমেন্টে চাঁদাবাজি বন্ধ করবেন, অসম্ভব। কারণ এইটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যদি আপনার পলিটিক্যাল উইং বা পলিটিক্যাল ফোর্স যদি এই জায়গায় ডিটারমাইন্ড হয় যে তারা এই জায়গাকে বদলে দেবে, একটা নতুন একটা ন্যায় বিচারের সমাজ গঠন করবে, তো সেই জায়গায় তখন আপনার আমলা বা অন্যান্য রাষ্ট্রের অন্যান্য উইংস কিন্তু ওই জায়গায় যেতে পারবে না। সরকার তো বলছে যে তারা চাঁদাবাজি সহ্য করবে না, বহিষ্কার করছে। আপনার একটা তো ঘটনা একটা হচ্ছে ডিক্লারেটিভ পলিসি, আর একটা হচ্ছে অপারেশনাল পলিসি। মানে আপনি বলছেন এটা হচ্ছে একটা পপুলিস্ট জায়গা, কিন্তু আপনি তো যেই সিস্টেম আপনি দাঁড় করাইছেন বা যেই সিস্টেমের আপনি প্রতিনিধিত্ব করছেন, সেই সিস্টেম তো আপনি ওইটা ছাড়া করতে পারবেন না, বজায় রাখতে পারবেন না। এবং গন্তব্য যেখানে যাওয়ার সেখানেই যায়। আমরা 17 বছর বলছি, 17 বছর আগে বাংলাদেশ ছিল না? তার আগে আমরা আলোচনা করি নাই? তার আগে আমাদের দুঃখ, আমাদের নিপীড়ন, আমাদের যন্ত্রণা বঞ্চনা ছিল না? মানে একদম মুক্তিযুদ্ধের পর থেকে আমাদেরকে এতগুলো অভ্যুত্থান কেন করতে হলো? এতগুলো সংগ্রাম আমাদেরকে কেন করতে হলো? আমরা তো পারি নাই। আমরা
সেই সংস্কৃতি বা রাজনীতি বদল করতে পারি নাই তো। সেই সংস্কৃতি রাজনীতি বদল না করলে মানে এইটা চলবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ আবার গণসংগ্রাম হবে। জি, মনসুর আলম, একটু আপনার কাছ থেকেই আরেকটি বিষয় নিয়ে যেতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ এমন বার্তা নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। তারা বলছে দেশ বিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে তারাই কর্মসূচি পালন করছে। দেশ বিরোধী গোষ্ঠী আসলে কারা? যারা জুলাই সনদের বাস্তবায়ন চায় তারা, বা গণভোটের বাস্তবায়ন চায়? দেশ বিরোধী শক্তি আসলে রাজনৈতিক টার্ম, কেবল রাজনৈতিক টার্ম নয়, এটি শক্তি কখন কে দেশ বিরোধী হয়ে ওঠে সেটির উপর নির্ভর করে। এখন আওয়ামী লীগ দেশ বিরোধী, দেশের মানুষের কল্যাণ, মানুষের যেটাতে আসলে বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের সার্বিক সামাজিক রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবন, সেটির বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু সেই জায়গাটি তারা নষ্ট করেছে। এখন দেখেন সেই জিনিসটা কিন্তু আমরা ৭১-এ দেখেছিলাম, বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা যারা চায়নি, তাদের কিছু পার্টিকুলার ইন্টারেস্ট আছে যেগুলো এখন পর্যন্ত বেশিরভাগ সময় তাদের চিন্তা চেতনা বাংলাদেশের যে ওয়েলফেয়ার সেটার বিরুদ্ধে অবস্থান তারা নেয়। তো এখানে জুলাই সনদ যদি বলেন, জুলাই সনদে বিএনপি সবার আগে গিয়ে সাইন করেছে। জুলাই সনদের, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে বিএনপির চেয়ে বেশি করে ধারণ করতে পারে এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নেই। যদি আপনি পরিসংখ্যান দেখেন, সবচেয়ে বেশি সংখ্যক শহীদ কর্মী বিএনপির, এককভাবে বিএনপি ৪০০-এর অধিক নেতাকর্মী সেই অভ্যুত্থানে শহীদ হয়েছে। সেই শহীদের পরিবারেরা বিএনপির অংশ, বিএনপি পরিবারের অংশ। তো সার্বিকভাবে দেখতে গেলে বিএনপি শুরু থেকেই ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বারবার কিন্তু বসেছে, বারবার এটি নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে দেশের ভালো করা যায়, কিভাবে একটি ঐক্যমত্য পৌঁছানোর মাধ্যমে দেশকে এবং দেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক চেতনা সৃষ্টি হয়েছে তরুণদের মনে, দেশের সর্বস্তরের মানুষের মনে, সেটিকে যাতে সুসংহত করা যায় তার জন্য বিএনপি কাজ করে গিয়েছে নিরলসভাবে। এবং সেখানে বিভিন্ন ধরনের মব, বিএনপি বিরোধী অপপ্রচার, সার্বিকভাবে বিএনপির নেতাদেরকে টার্গেট করে ক্যাম্পেইন, হেট ক্যাম্পেইন, সেটা কিন্তু এখনো শেষ হচ্ছে না। এখনো দেখবেন যে কিছু পাতি নেতা রাস্তাঘাটে বসে থেকে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে নেতাদেরকে টার্গেট করে, তাদের সম্মানকে টার্গেট করে আজে বাজে মন্তব্য করে যাচ্ছে। তারপরেও কিন্তু বিএনপি যে ধৈর্যের মুখোমুখি এখনো আছে, সরকারে থাকার পরেও যে ধৈর্য এখনো বিএনপি দেখিয়ে যাচ্ছে, এটি আমি জানি না যে আপনারা কতদিন ধরে রাজনীতি ফলো করেন, কিন্তু আপনাদের চোখে এটি একটি দৃষ্টান্তমূলক হয়ে থাকার কথা যে আমরা কখনো এরকম আগে দেখিনি। তো সেই জায়গা থেকে দেশ বিরোধী একটি আপেক্ষিক টার্ম এই জন্যই যে আমি দেশের চেতনার বিরোধী যারা আছে তাদেরকে আমি দেশ বিরোধী বলবো, কিন্তু এটা কার গায়ে লাগবে সেটার উপর নির্ভর করবে। এত সদিচ্ছা থাকার পরও কেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে, কিংবা এই যে এখন জুলাই সনদ নিয়ে আলাদা কমিটি, বাস্তবায়ন আলাদা কমিটি করতে হচ্ছে, আবার বিরোধী দল থেকে সেটির প্রতিশ্রুতি দাবি করছে, মানে এই প্রসঙ্গগুলো কেন? দেখুন, বিচার বিভাগ স্বাধীনতা এখনো কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয়নি। এবং বিচার বিভাগের স্বাধীনতা বলতে যে ধরনের রেস্ট্রিকশন তৈরি হয়েছে বা যেগুলো নিয়ে আলোচনা হয়, আপনি যদি মনে করেন যে এখন পুরোপুরি আমরা জুলাইয়ের যে চেতনা সেটার বাইরে চলে যাব, এবং যেহেতু এক ধরনের বিচার কার্য চলছে, আপনারা জানেন যে এখন পতিত ফ্যাসিস্ট তাদের বেশিরভাগ নেতাকর্মী কিন্তু সেই বিচারের মুখোমুখি, তাদের কার্যক্রমের মাধ্যমে এবং বিচারের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন সাজার মুখোমুখি হয়েছে। কেউ জেলে আছে এবং বেশিরভাগই বাইরে, তারা নেই দেশের মধ্যে। তো এই যে একটা রাজনৈতিক দলের বিশাল সংখ্যক নেতাকর্মী যারা সেই মামলাগুলোতে অভিযুক্ত, সেগুলো কিন্তু সরকার জাস্ট বিচার বিভাগের স্বাধীনতার নামে
কোথাও কিন্তু সেই নিরাপত্তা বা সেই জিনিসগুলোকে হেলাফেলা করতে পারে না। তো সেটিকে সার্বিকভাবে অনেকের আপাত দৃষ্টিতে অনেকের মনে হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা, কিন্তু সেটি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা না। কারণ জি, আপনি পতিত মনে করছেন ফ্যাসিস্টের কথা ধরলেও কিন্তু বলা যায় যে তারা একটা বিশাল শক্তি ছিল, এবং তারা যে এখানেও বিচারকে আঘাতপ্রাপ্ত করার জন্য কোনো কিছু একটি করবে না, সচিবালয় সেটি কিন্তু গঠন আমরা জানি হওয়ার না। পর সেটি নতুন করে সংসদের মাধ্যমে বাতিল করে দেয়া, সেটিও স্বাধীনতা খর্ব হচ্ছে না, এখন পর্যন্ত হয়নি। না, এই আমরা- স্বাধীনতা খর্ব করা হচ্ছে কিনা সেটি তো কার্যক্রমের উপর নির্ভর করবে। যে কার্যক্রমের উপর সেটিও আবার কার্যক্রম কিভাবে হ্যাঁ, দেখা যাবে, প্রমাণ পাওয়া কার্যক্রম যাবে এখন কিনা, পর্যন্ত বিচারিক কার্যক্রম এমন কিছু হয়েছে যে সেটি সেটি সরকারের পক্ষে বিষয়। এসেছে, অন্যদের মনিরা বিপক্ষে, শারমিন, তখন সেটা নিয়ে কথা হবে। মনিরা শারমিন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, গণভোট অনুযায়ী সংস্কার হবে এমন প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে, অর্থাৎ পার্লামেন্টের যেই সামনের পার্লামেন্টে আলোচনা হবে এরকমের কারণে একটি সংসদীয় কমিটি করা হচ্ছে, সেই কমিটিতে জামায়াত এনসিপি থেকে চাওয়া হয়েছে সেই কমিটিতে নাম দিবে কিনা, সেজন্য তার আগে প্রতিশ্রুতি চেয়েছে। প্রতিশ্রুতি যদি আগে দিয়েই দেয় তাহলে আর আলোচনারই বা কি দরকার আছে? দেখেন, প্রথমত আমার এখন মনে হয় যে মানে বিএনপি সংস্কার নিয়ে তার যে পজিশন, তাতে মনে হয় যে বিএনপি আসলে সংস্কার বোঝেই না। মানে হয় মানে বুঝে না, না চায় না? মানে কোনটা? ধরেন বোঝে না বলতে বুঝতে চায় না। আচ্ছা, মানে আপনি ধরেন এমন মানুষকে বুঝাইতে পারবেন যে বোঝে না, আর আপনি তো তাকে বুঝাতে পারবেন না যে বুঝতে চায় না। আচ্ছা। হ্যাঁ, তো তারা আসলে বুঝতে চায় না। আপনি দেখেন যে আপা বলতেছিলেন যদিও, হাটঘাট দখলের মতো এই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র দলীয়করণ করা শেষ পর্যন্ত বুয়েটের ভিসি আপনি দেখেন, উনি 13 জনের মধ্যে নাই, তারপর এবং কখনো অধ্যাপক ছিলেনও না, কোনো বিভাগের প্রধানও ছিলেন না, উনাকে করা হলো ভিসি। সুতরাং এই যে সর্বত্র যে প্রাতিষ্ঠানিক যে জায়গায় আমরা বলছিলাম যে গণভোট বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু প্রাতিষ্ঠানিক দলীয়করণের রোধ আর কি, কিন্তু দেখলাম যে প্রাতিষ্ঠানিক দলীয়করণের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। এবং আপনি আরেকটা জিনিস বললেননি, যেটা হচ্ছে বিএনপি এখন নিজের 31 দফা চিনতে পারতেছে না। তার মনে হচ্ছে 31 দফা বিরোধী দলের কোনো ইশতেহার, তারা এমন আচরণ করছে। কারণ 31 দফার 1 নম্বর দফাতে ছিল সংবিধান সংস্কার সভা, সেখানে ওনারা অধিবেশনের প্রথম দিনই ওনারা শপথ নেন নাই। এবং এই যে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বললেন, সচিবালয়ে সেটা বিলুপ্ত করা হয়ে গেছে, এবং এটি একটা অবকাঠামোগত জায়গা থেকে কিন্তু এটা সেই জায়গা থেকে সরিয়ে আনা হচ্ছে। সুতরাং সেখানে আপনি কিভাবে এটা বিশ্বাস করবেন, বা এই আস্থাটা আসলে বিরোধী দল কেন রাখবে যে তারা আসলে সংস্কারটা করতে চায়? এবার যেই বিশেষ কমিটির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সংবিধান সংশোধনের জন্য। এখন আপনি বলেন তো যে আমরা যেই বিষয়গুলোতে একমত হয়েছিলাম, এখানে তো আসলে সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ হিসেবে আমরা যদি বেসিক স্ট্রাকচার ভায়োলেট করতে চাই, যেমন মূলনীতির বিষয়ে আমরা একমত হয়েছি, আমরা সেটা পরিবর্তনের জন্য, সেটা আবার আমরা 71-এর যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং সাথে সাথে ধর্মীয় সম্প্রীতি, এরকম কিছু আমরা যোগ করেছি। সেটা তো আমরা সংবিধান সংশোধন কমিটি করে বিরোধী দল সব দলগুলো একসাথে মিলে বসে তো আমরা সেটা সংসদের মধ্যে করতে পারছি না। আবার দেখেন, আমাদের তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আমরা কি বলছি এখন, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চাই। এটাতে তো একমত হয়েছে বিএনপি সহ সবাই। তাহলে এটি যদি করতে চাই, তাহলে সেটাও আমরা এই সংসদীয় যে কমিটিটা করছে, সংশোধনের কমিটি, সেই কমিটিতে বসে করতে পারছি না। বিএনপি তো বলছে যে সংস্কার শব্দটি না দিয়ে সংশোধনের মাধ্যমে এই সবগুলো করা এটা তো সম্ভব। সংসদে বসে, এই পার্লামেন্টে, এই সংসদে বসে এই এমপিরা এটি করতে পারবে না। আমাদের যখন আমরা কিন্তু আইনে তো বরঞ্চ, সংবিধানে বরঞ্চ সংস্কারের জায়গা নেই, সংশোধনের জায়গা আছে। সংশোধনের জায়গা আছে, মানে এটা তো সংবিধানের আন্ডারে করতে হবে। কিন্তু যেটা সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ হিসেবে আমরা যেটা জানি যে বেসিক স্ট্রাকচার ভায়োলেট করার ক্ষেত্রে এই মূল জায়গাগুলোতে তো আমরা হাত দিতে পারবো না এই সংসদে বসে, এই সংবিধানের আন্ডারে। তাহলে সেটা কি হবে, সেটা আবার সেই যেরকম পঞ্চম সংশোধনী আবার করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এবং পরবর্তীতে আমরা হাসিনা সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কথা সেটা তো আসলে কোনো কিছু স্থায়ী না। আবার 2/3 কেউ পেলে তিনি আবার তার মতো করে বাতিল করতেই পারবেন, কোনো কিছু তো চিরন্তনভাবে স্থায়ী করে রাখার সুযোগ নেই। এইটাই তো আসলে ব্যাপার। যদি আমরা আলাদা করে গণপরিষদের মাধ্যমে যদি আমরা সংবিধানটা সংশোধন সেটি কি করি, বাতিল করা যাবে না? না সেটা তো তখন আপনি কিভাবে বাতিল করবেন? অ্যামেন্ডমেন্ট করে আবার তো পরে বাতিল করতে যদি পারবেন অন্য না। কোনো সরকার আসে, তার মতো করে সে 2/3 পেলে বাতিল করতে পারবে না। 2/3 পেলে আপনি সংশোধন করতে পারবেন, সেটা আবার পরবর্তী সরকার এসে সেই সংশোধনীটা বাতিলও করে দিতে পারে। সুতরাং একটা স্থায়ী যদি সমাধান তিনি আবার চান, গণভোট করে বাতিল করে দিবেন। না, এটা তো আমি যেটা বলছি সেটা হচ্ছে মূলনীতির বিষয়ে যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি যদি সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করতে চান, আপনি তো এই ফরম্যাটে করতেই পারবেন না এই সংবিধানের আন্ডারে। এটার জন্য অবশ্যই সংবিধান সংস্কার সভা লাগবে, এবং এটা কিন্তু বিএনপি খুব ভালোভাবে জানে, কারণ এই কারণেই কিন্তু 31 দফার 1 নম্বর দফা ছিল সংবিধান সংস্কার না, 31 দফা আসলে সেখানে তারা সংবিধান সংশোধনের মাধ্যমে
মাধ্যমে সংস্কার করা হবে, এরকম বোধহয় না, শব্দটি এটা আমি তো আসলে যতদূর মনে পড়ে। শব্দের যে রাজনীতি, এটা তো হ্যাঁ, করলেই আসলে হয় না, কারণ এটা তো সংশোধন বললেই তো জিনিসটা সংস্কার জি। হয়ে যাচ্ছে না। মনিরা শারমিন একটি কথা তুলছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দলীয় যে নিয়োগ, এরই মধ্যে জামাতের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আমরাও দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য চেঞ্জ হয়েছে। দলীয় উপাচার্য কেন দরকার? দলীয় উপাচার্য দরকার বিষয়টা তেমন না। দরকার যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, বিভিন্ন ছলে বলে কৌশলে পালিয়েছিল না, এটি দরকার, যে আমরা ফ্যাসিস্টদেরকে নিয়োগ দিব না। কিন্তু আমরা দেখছি 5 তারিখের পরে নিরপেক্ষতার নামে গুপ্ত থেকে আমাদের নিরপেক্ষ শিক্ষকের নামে সারা বাংলাদেশেই কিন্তু সেভাবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই কথাই দূরে থাকেন আপনি। নিরপেক্ষতার নামে, নিরপেক্ষ যে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে কিন্তু একটি রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল, স্পষ্টত তারা ছিলেন। সেগুলো কিন্তু রাজনীতিক হচ্ছে না। এবং বিভিন্ন জায়গায় যে নিয়োগ, শুধু সেইটা নয়, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব প্রতিষ্ঠান আছে সবগুলোতেই কিন্তু এ ধরনের নিয়োগ ছিল, রাজনৈতিক নিয়োগ। আমরা গতকালকে এরকম একজন নিয়োগ দেখলাম, যিনি এখন আবার এনসিপি করেন, কিছুদিন আগে অন্য একটি দল করতেন। তিনি একটি বডির, একটি প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক ছিলেন, এবং সেখানে তার সাথে তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে এবং সেগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে এখন। তো এই ধরনের নিয়োগ কিন্তু সারা দেশে ছিল, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ছিল, সেগুলো নিয়ে কথা আমরা বলি নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যখনই কোনো একটি নিয়োগ হচ্ছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নতুন ভিসি হলেন ওবায়দুল ইসলাম স্যার, কোনো দিক দিয়ে কি ওবায়দুল ইসলাম স্যারের কোনো অযোগ্যতা ছিল ভিসি হওয়ার? ছিল না। এবং তিনি গণ অভ্যুত্থানের আগে এবং গণ অভ্যুত্থানে তিনি সম্মুখ সারির একজন মানুষ ছিলেন। তাকে কোথাও যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে সেটি নিয়ে কেন প্রশ্ন উঠবে? শুধু নিজেদের লোক না, উনি জামাত করেন না, উনি এনসিপি করেন না, এটা ওনার অযোগ্যতা। সেক্ষেত্রে কিন্তু এই একই কথা কিন্তু ডুয়েটের ক্ষেত্রে, ডুয়েটে যিনি ভিসি হয়েছেন তিনিও দীর্ঘদিনের ফেসিবাদ বিরোধী যেসব শিক্ষক ছিলেন তার মধ্যে একজন। তিনি একটি প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যাপক, তিনি যোগ্যতায় কোনো অংশে কারো চেয়ে কম ছিলেন না। তারপরেও তাকে যখন এখানে নিয়োগ দেওয়া হলে কেন এগুলো নিয়ে ইস্যু হয়ে উঠছে? আর একটা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হবে, সেই ভিসি আসবেন কিনা সেটি তো ইউজিসির কাজ। সেখানে শিক্ষার্থীরা কি করে গিয়ে দাঁড়িয়ে পড়ে একজনের বিরুদ্ধে যে না তাকে ঢুকতে দিব না, করবো না? এটা কোন ধরনের অসভ্যতা? এবং এদের অসভ্যতার তো কোনো সীমা নেই, যে আমার গায়ে জোর আছে আমি জোর দেখাবো, আরেকজন যখন আপনার গায়ে সেই জোর একই জোর দেখাতে যাবে তখন তো আপনার ভালো লাগবে না, তখন তো আপনারা বাক স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে এত স্বাধীনতা তো এই যে বলা হচ্ছে স্বাধীনতা, সেখানে সাধারণ শিক্ষার্থীরা বাদ সাধারণ শিক্ষার্থী বলে কোনো কিছু নাই বাংলাদেশে। এটা আপনাদের এতদিনে তো বুঝে ফেলা উচিত। সাধারণ শিক্ষার্থীর নামে যতগুলা মব হয়েছে, প্রত্যেকটি পরবর্তীতে দেখা গিয়েছে যে সুনির্দিষ্ট একটি বা দুটি ছাত্র সংগঠনের তারা নেতা বা নেত্রী। তো এই জায়গা থেকে আসলে এই ধরনের ঘটনাকে আমরা কিছুতেই আর অন করতে পারছি না। আমি একটু আপনার কাছে জানতে চাই, সাধারণ শিক্ষার্থী পরে আবার তিনি দলীয় পরিচয়ে ভুক্ত হয়ে যাচ্ছেন। আবার আরেকটি কথা তিনি বললেন, যারা নিরপেক্ষ শিক্ষক হিসেবে বিবেচিত তাদেরও দায়িত্ব দেওয়ার পরে তারা কোনো একটি দলের, বিশেষ করে আপনাদের এবং শিবিরের প্রতি তাদের এক ধরনের আচরণ নিয়ে অভিযোগ আসছে ছাত্র দলের কাছ থেকে। তাহলে কে আসলে নিরপেক্ষ এখন? দলীয়, আগে কি নির্দলীয় ছিল? দেখেন, একটা মজার বিষয় হচ্ছে বিএনপি মনে করে তারা ছাড়া সবাই গুপ্ত। হ্যাঁ, এটাই হচ্ছে অসুবিধার জায়গা। কিন্তু কেউ যদি পরিচয় গোপন রাখে সেটাকে গুপ্ত বলা যাবে না? পরিচয় ধরেন যারা গোপন রাখতেছে তাদের গুপ্ত বলতেছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা মনে করা হয় যে আমরা ছাড়া সবাই গুপ্ত, এভাবে করে খারিজ করে দেওয়ার মধ্যে অসুবিধা আছে। যেরকম আপা বললেন, আমি আপার প্রতি বিনয়ের সাথে এটার সাথে দ্বিমত করি যে সাধারণ শিক্ষার্থী বলে কিছু নাই। কি রে ভাই, সাধারণ শিক্ষার্থী বলে কিছু নাই, এটা কি কোনো হইল? মানে সাধারণ শিক্ষার্থী তো অবভিয়াসলি আছে। হ্যাঁ, কোনো দেখা যায় যে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই প্রোগ্রাম করে। এটা ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি যে এটা অনেকেই করেছে, কারণ ওই সময় পরিচয় আসার একটা সুযোগ কম ছিল, থ্রেট ছিল। এখন এই জায়গাতে এখন থ্রেট নাই। এখন যদি আপনি বলেন যে এই সাধারণ শিক্ষার্থী হইলেই সবাই গুপ্ত, বা এই যে ডুয়েটে যারা আন্দোলন করছে তারা সবাই শিবিরের অথবা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক, সেটা তো আসলে একটা কঠিন। সুনির্দিষ্ট শিবিরের কর্মী মানে আন্দোলন করছে এবং সে শিবির, এটা এখন এটা আসলে আমার জানা নাই যে প্রত্যেককে আসলে কারা কারা ওখানে শিবিরের এবং কারা কারা সাধারণ শিক্ষার্থী। নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থী বলে অবভিয়াসলি আছে। ক্যাম্পাসে সবাই রাজনীতি করে না, কারণ দেখেন ক্যাম্পাসে রাজনীতি করে কখন মানুষ। আমরা যখন রাজনীতি করেছি ক্যাম্পাসে তখন হচ্ছে আমাদের এটার একটা প্রয়োজন ছিল,
মানে আমাদের সিট নিয়ে ক্রাইসিস ছিল, খাওয়া দাওয়া নিয়ে ক্রাইসিস ছিল, যেগুলো বেসিক নিড, সেগুলো নিয়ে যখন ক্রাইসিস হয় তখন শিক্ষার্থীরা প্রতিবাদী হয়ে ওঠে। এখন কিন্তু ক্যাম্পাসে এই শিবিরের রাজনীতি শিবির করতেছে, ছাত্র শক্তি তারা তাদের মতো করে করছে, ছাত্রদল তাদের মতো করে করছে, কিন্তু যারা রেস্ট অফ দ্য স্টুডেন্ট তাদের কিন্তু সেই ক্রাইসিসটা নাই প্রতিবাদী হওয়া। তাহলে এই সাধারণ শিক্ষার্থী কারা যদি ক্রাইসিস না থাকে, মানে এরা কারা? না সাধারণ বললাম তো যে এখন সাধারণ শিক্ষার্থী যদি সবাইকে একভাবে করে বলেন আপনি, তাহলে তো সমস্যা। এখানে শিবিরের কেউ থাকলে সেটা আইডেন্টিফাই করা উচিত, সেভাবে করা উচিত। কিন্তু এখন দেখেন এই যে একটা আমি সব মানে বিএনপির যারাই আসলে বিএনপি করে সবার ক্ষেত্রে আমি একই জিনিস খেয়াল করি যে এই যে শিক্ষক নিয়োগের কথা যখন আসে ওনারা বলেন যে উনি কি যোগ্যতায় কম, তাহলে এখন কি বিষয়টা কিভাবে করে আমরা আইডেন্টিফাই করব যে বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক তিনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এটা তাহলে কি এখন যখন আমরা নিয়োগ দিব, নিয়োগের ক্ষেত্রে আমরা কি আগে বিএনপি যারা করে সেই তাদের মধ্যে আমরা চেক করব যে কারা আসলে মানে বেশি যোগ্যতা সম্পন্ন, কিন্তু তাহলে আমরা এটা কি সবার জন্য ওপেন করছি না। এবং দেখেন আমি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে জনাব তারেক রহমান উনি নিজেই বলেছেন যে বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ পিছনে পড়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের শিক্ষকের রাজনীতির জন্য। এবং দেখেন এই ভিসিরাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগ যখন দেয় ওই সময় কিন্তু সেই ভাইবা বোর্ডে গিয়ে বসে থাকে ভিসি প্রভিসি, এবং এই প্রভাবটা কিন্তু আসলে সেই ডিপার্টমেন্টগুলো আমি এটি নিয়ে একটু মানবেন্দ্র দেব আপনার কাছ থেকে জানতে চাই। জি, প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে এই র্যাঙ্কিং এ পিছিয়ে থাকার পেছনে রাজনৈতিক নিয়োগ একটি কারণ। আবার অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে অভিযোগ আসছে দলীয় এবং কারো কারো রাজনৈতিক পরিচয়ও আছে। মানে এই বিষয়টা খুবই পরিষ্কার। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মানে একটা যে কোনো একটা অধ্যাদেশ বুয়েট চলে 61, ঢাকা বিশ্ববিদ্যালয় চলে 73-এর অধ্যাদেশ, মানে এবং যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের জন্য একটা রেজুলেশন আছে। তো আমাদের সংকটটা হচ্ছে আমরা কখনোই ওই রেজুলেশন বা ওই প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যাই না। এখন হচ্ছে কি 5ই আগস্টের পরে যত নিয়োগ হয়েছে যেটা উনি বললেন, তো সেই নিয়োগগুলো কারা? তো ওই সময় মানে আমরা কিন্তু ওখান থেকে বেরোই না। আমি শুরুতে বলছি যে আমরা তো কালচার থেকে বেরোই নাই, তো ওর মধ্যেই আছে। এখন যে আমার প্রশ্ন এইটা না যে রাজনৈতিক পরিচয় বা অপরিচয়, সেটা হচ্ছে মূল আলোচনার বিষয় সে ওই জায়গায় ফিট ইন করে কিনা, বা আমার যে আইন আছে, আমার যে রেজুলেশন আছে সেই রেজুলেশন মোতাবিক কাজটা হচ্ছে কিনা। যদি সেটা না হয় তাহলে তো মানে সেটা প্রতিবাদ করতে হবে বা সেটা মানা যাবে না। আইনের বেড়াজাল মানে বেড়াজালে থেকেই তো আগের সরকারও তো আইনের মধ্যে থেকেই অনেক কিছু করেছে, যেটিকে আপনারা দলীয় বলছেন, সেটিও তো আইনের মধ্যে থেকেই দলীয়করণ করার অভিযোগ। মানে আমি অবশ্যই দলীয় ভিসি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা এই দলীয় ভিসির আন্ডারে আমাদের ছাত্র জীবন পার হইছে। হ্যাঁ, এবং এরপরে আরো কয়েক ডজন, আমি শেষ করি এখানে, কিন্তু সেইটা দিয়ে আপনি এইটার সুরা হবে না। তো মানে আপনার ওটার প্র্যাকটিস, ওটা সংস্কৃতি পাল্টাইতে হবে, আর প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যাইতে হবে। যেই প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে, এগুলো ধ্বংস থেকে বাঁচাতে হলে প্রাতিষ্ঠানিকীকরণ তাকে তার রেজুলেশনে ব্যাক করতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।